বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ২-১ দিনে বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ এবং সেনাবাহিনীর যে মেজর ওয়াকারুজ্জামান স্যার, তাকে নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য, গুজব ছড়িয়েছে সারা বাংলাদেশে। এবং এই গুজবের পিছনে মূলত কাজ করেছে ইন্ডিয়ার মিডিয়া। আপনারাও জানেন যে ২৬ তারিখে চীনে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানে গিয়ে সেভেন সিস্টার এবং বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে এবং মিয়ানমারের একটা প্রদেশ নিয়ে সেখানে মুসলিম একটা রাষ্ট্র গঠনের যে একটা চিন্তা চেতনা আছে জাতিসংঘের, সেই একটা কাজ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনের পথে যাচ্ছেন, ঠিক তখন ভারতীয় মিডিয়া একটা গুজব সৃষ্টি করেছে। সেটা হলো বাংলাদেশে সেনাবাহিনীর শাসন নিয়ে। আসলে বাংলাদেশের মানুষকে আমরা যতটুকু জানি রাজনীতির প্রেক্ষাপটে, যে বাংলাদেশের সেনাবাহিনী বা সেনা শাসন আসার সুযোগ বা সম্ভাবনা এখন আর নেই। যদি ওয়াকারুজ্জামান সাহেব যদি বাংলাদেশের সেনা শাসন চাইতো, তাহলে গত 5 তারিখেই তিনি যখন শেখ হাসিনা বিদায় নিল, তখনই বাংলাদেশের বড় বড় যেসব রাজনৈতিক দল আছে, বিএনপির নেতা বা জামাতের আমির বা বাংলাদেশের সুশীল সমাজ, রাষ্ট্রপতি, কেউ কিন্তু তখন একটা সংবাদ সম্মেলন করতে পারেনি। সেখানে শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশের অভিভাবক হিসেবে সর্বপ্রথম কিন্তু সাংবাদিক সম্মেলন করেছে এদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান স্যার। তো তিনি তখন ইচ্ছা করলে সেনা শাসন জারি করতে পারত, কেননা ওই সময়তে শেখ হাসিনার অত্যাচারে বাংলাদেশের মানুষ যে কোনো একটা বিকল্প খুঁজছিল। হয় সেনাবাহিনী, নয়তো বিএনপি, নয়তো জামাত, নয়তো মানে যে কোনো ভাবেই শেখ হাসিনার বিকল্প নিয়ে বাংলাদেশের জনগণ যখন আশ্বস্ত ছিল, ঠিক সেই মুহূর্তেই সেনাবাহিনীর প্রধান একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে তিনি নিজেও আহ, এই সেনা শাসন থেকে বিমুখ হয়ে তিনি দেশের পরিস্থিতি ও অর্থনৈতিক দিক দিয়েও নানান চিন্তা ভাবনা করে, তারপর দেশের কল্যাণের কথা চিন্তা করে তিনি কিন্তু সেই দিকে না গিয়ে সরাসরি তিনি ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে এবং সারা দেশের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি কিন্তু একটা অভিভাবকের দায়িত্বে নিয়ে এসে বসিয়েছেন। তো সেনাবাহিনীর যদি আহ রাষ্ট্র পরিচালনার যদি তাদের শখ থাকতো বা তাদের যদি এরকম কোনো পরিকল্পনা থাকতো, তাহলে কিন্তু গত 5 তারিখেই তারা জরুরি অবস্থা জারি করতো। কিন্তু সেটা আর নেই। আর দেখতে দেখতে এখন প্রায় 8 মাস হতে চলেছে। তো এই সময়ে এসে আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি আহ, তার পাশেই ওয়াকারুজ্জামান এই 8 মাস কাজ করার সুযোগ পেয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা বিশ্বব্যাপী যে পরিচিতি বা তার যে সম্মান আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি এই আমাদের ওয়াকারুজ্জামান স্যার যদি কাজ করার সুযোগ পান, তাহলে তিনিও মানুষের সম্মানের পাত্র হয়ে থাকবেন। এবং শুধু দেশে নয়, সারা বিশ্বে এই ওয়াকারুজ্জামান স্যারের একটা সুনাম থাকবে বলেই আমরা মনে করি। আর যারা এই দেশে এবং দেশের বাইরে থেকে অনলাইনে, ফেসবুকে গজব একটা গুজব রটাচ্ছেন যে সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগের হয়ে কাজ করছে বা সেনাবাহিনী সেনা শাসন চাচ্ছে, তিনি ডক্টর ইউনূসকে চাচ্ছেন না, এরকম ধরনের যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো আপনারা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন বা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার যে পায়তারা করছেন, বা দেখা যাচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চীনে সফরে যাচ্ছে, সেই চীন সফরটাকে বানচাল করার জন্য ইন্ডিয়ার পক্ষ থেকে যে প্রোপাগান্ডাটা নেওয়া হয়েছে, তারই অংশ বিশেষে এই গুজবটা ছড়ানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন এই বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করে, আপনারা জানেন যে তিনি কিন্তু এই দেশে ছিলেন না, বরঞ্চ বাংলাদেশ প্রায় 3 দিন সরকারবিহীন ছিল। তো শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই বাংলাদেশে 3 দিন কোনো সরকার ছিল না। এবং তখন যদি ওয়াকারুজ্জামান স্যার যদি একটা জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নিত, তখন বাংলাদেশের জনগণও কিন্তু তার উপর কোনো আহ, দোষারোপ করতে পারতো না, কেননা তিনি ছাত্র জনতার পক্ষে ছিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যে এই ওয়াকারুজ্জামানের যদি মনোমালিন্য থাকতো, তাহলে তিনি প্রথমেই সেই বিভেদটা ছড়িয়ে দিতেন বা তিনি তার আপত্তির কথা জানাতেন। কিন্তু তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং তিনি ইচ্ছা করেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করে তাদের মধ্যে কোনো বিভেদ নাই। এবং যে বিভেদটা বর্তমানে যে হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম তাদের সাথে দেখা করে এসে যে কথাটা মিডিয়াতে বললেন, সেটা কেন বললেন, তাদের উদ্দেশ্য কি, সেটা তারাই জানে। তবে কোনো রকমের এই বাংলাদেশে এখন শান্ত আছে, বা বাংলাদেশের যে পরিস্থিতি চারিদিকে, এবং বাংলাদেশের যে একটা নিয়ম কাঠামোর মধ্যে চলে এসেছে, এটা ইন্ডিয়া কখনো সেভেন সিস্টার এবং
হাতছাড়া এবং আপনার বাংলাদেশের পাশে আরেকটা মিয়ানমারের যে মুসলিম অধ্যুষিত যে একটা নতুন দেশ হতে যাচ্ছে, সেই দেশের পক্ষে ভারত নয়। যার কারণে ভারত যে কোনো মুহূর্তে, আপনারাও জানেন যে বিএনপির মাধ্যমেই হোক বা তার মিডিয়ার মাধ্যমেই হোক, যেভাবেই হোক, তারা কিন্তু বারবার করে একটা নির্বাচনের তাগিদ দিচ্ছে। কেননা যত আগে এই ইউনূস সরকার বিতাড়িত হবে, তত আগে ভারতের স্বার্থ উদ্ধার হবে। এই কারণে ইউনূস সরকার থাকা এক প্রকারের ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যার কারণে ভারত আহ, যে কোনো মুহূর্তে বা যে কোনো ধরনের নতুন নতুন এক কিছু আবিষ্কার করে তাদের মিডিয়া দিয়ে প্রচার করছে। এবং বাংলাদেশের কিছু অতি উৎসাহিত ব্যক্তি বা তারা কিন্তু এই তাদের গুজবে কান দিয়ে বাংলাদেশে একটা বিভ্রান্তকর সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে, যেটা আসলেও হালে পানি পাবে না। এবং আমরা এখন দেশের মানুষ, সাধারণ মানুষ অনেকটাই দেশে ডক্টর ইউনূস কে মেনে নিয়েছে, ওয়াকারুজ্জামান স্যারকেও মেনে নিয়েছে। তারা যেভাবে চলছে একসঙ্গে, আশা করি বাদবাকি একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা যে একটা সংস্কার করছে, তাদের সংস্কারটা সম্পন্ন করে দ্রুত একটা নির্বাচন দিবেন। সেই নির্বাচনে যে দলই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, আমরা এই দেশের মানুষ সেই দলকে সাধুবাদ জানাবো। এবং নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই এই বাংলাদেশ গণতন্ত্রের একটা মূলধারায় ফিরে যাবে। এবং ভবিষ্যতে এরকম স্বৈরশাসক বা আর যেন এই বাংলাদেশে না আসে, বা গণতন্ত্রবিহীন যেন কোনো উদ্ভট শক্তি যাতে এই দেশে আর ভারতের তল্লিবহ হয়ে, ভারতের কলকারখানার কলের পুতুল হয়ে যে আপনার হচ্ছে ঘুড়ি হবেন আপনি, ভারত থেকে নাটাই দিয়ে ঘোরাবে, এমন সরকার আমরা আর দেখতে চাই না। তো বিএনপি যদিও তারা নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছেন, তাদেরকেও কোনো রকমের, যেহেতু বড় দল, বড় দায়িত্ব তার, এবং সেই খাতিরেই কিন্তু আজকে জনাব তারেক রহমান একটা কথা বলেছেন যে বাংলাদেশে যারা গত 5ই আগস্টে যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে যারা এই আন্দোলনের সক্রিয় দল ভূমিকা পালন করেছেন, যে দল হোক, ছাত্র হোক বা জনতা হোক বা যারাই হোক, তারা যেন কখনো কোনো উস্কানিতে পাওনা দেয়। এবং আমরাও এটা আশা করব যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সুস্থ এবং সুন্দর নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারি পাওয়ারে আসবে, আমরা তাদেরকে স্বাগতম জানাবো। তবে এদেশে ভারতের কর্তৃত্ব, ভারতের নেতৃত্ব, ভারতের ওয়ার্ডারে এসে কেউ বলবে যে আমি ভারতের সাপোর্টপ্রাপ্ত এমপি বা আমি ভারতের প্রার্থী, এমনটি যেন আবার না ঘটে। এই জন্য সবথেকে বেশি দায়িত্ব পালন করতে হবে বিএনপিকে। বিএনপি এখন ভাবি সরকার হয়ে আছেন। তারা যদি মনে চায় যে এই দেশে একটা ভালো পরিস্থিতি তৈরি করব, তাহলে সরকারকে, ডক্টর ইউনূস কে এবং ওয়াকারুজ্জামানকে সহযোগিতা করতে হবে। এবং সাথে বড় দল হিসেবে জামাত ইসলাম আছে, তাদের ছাত্র সংগঠন শিবির আছে, এবং নতুন যে ছাত্রদের দল হলো, তাদের সবাইকে সবার স্থান থেকে, সেনাবাহিনী বাংলাদেশের আস্থার প্রতীক। এই বাংলাদেশ যখনই কোনো বিপদে বা যখনই কোনো আভাস পেয়েছে, বিপদের গন্ধ পেয়েছে, তখনই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বুকে আঁকড়ে ধরে এই সেনাবাহিনী আমাদের জনগণের আস্থার শেষ প্রতীক। সুতরাং এই গৌরবের আমাদের বাহিনী, সেনাবাহিনীকে কখনোই বিতর্কের জায়গায় কেউ নিয়ে যাবেন না। এটা আমার সকল রাজনৈতিক দল এবং ছাত্র যে দল হয়েছেন যারা, তাদেরকে অনুরোধ করব, সেনাবাহিনী আমাদের এই দেশের সম্পদ, আমাদের এই দেশের প্রাণ, এই দেশের, তাই এই দেশের সেনাবাহিনীকে কখনোই বিতর্কের ঊর্ধ্বে আপনারা বিতর্কে জড়াবেন না। তারা সবসময় দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছে, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিন এবং তাদেরকে সর্বাত্মকভাবে সকল দল মিলে সহযোগিতা করুন। এদেশে আর সেনা শাসন আসার কোনো সুযোগ নেই। এবং বর্তমান যে ডক্টর সেনাবাহিনীর প্রধান আছে ওয়াকারুজ্জামান, তারও কোনো এরকম কোনো এজেন্ডা নেই। এবং তিনি কারো, যদি হাসিনাকে আবার ফেরত আনার ইচ্ছাই তার থাকতো, তাহলে তিনি কেন হাসিনাকে আবার বিদায় করবেন, কার ভয়ে? তিনি তো নির্ভয়ে ছিলেন। তাহলে তিনি সেই সময়ই এই ব্যবস্থাটা করতে পারতেন, কিন্তু তিনি তা করেনি। বাংলাদেশের স্বার্থের দিকে, জনগণের দিকে তার লক্ষ্য ঠিক রেখে সে একজন নিরপেক্ষ, একজন দেশপ্রেমিক হিসেবে তার যে সুনাম অর্জন করেছেন বাংলাদেশের সকল মানুষের মনিকটায়, আশা করি শেষ পর্যন্ত তার দায়িত্বের তিনি সেই সমানের সম্মানের সাথেই থাকবেন। এবং বাংলাদেশের সকল জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেনাবাহিনীকে স্বতঃস্ফূর্তভাবে সার্বিক কাজে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।